একজনকে মনে প্রাণে ভালোবেসে নরকে পৌঁছে গেছিলাম, আর সেই নরকের পরিবেশ ভয়ঙ্কর। আর একজন আমাকে ভালোবেসে সেই নরককুণ্ড থেকে বের করে এনে জীবনসঙ্গী করার সাহস দেখিয়েছে। কিভাবে ঘটল এসব? শুনলে শিহরিত হয়ে উঠবেন। মা বাবার একমাত্র সন্তান আমি। বাবার নামের সাথে মিল রেখে নাম রেখেছিল শ্রীময়ী, অর্থাৎ শ্রীবাস থেকে শ্রীময়ী। ডাকনাম শ্রী। বাবা ওষুধের কোম্পানিতে কাজ করে। সুখেই চলছিল আমাদের সংসারে কালো মেঘ ঘনিয়ে এলো ক্লাস 9-এ। মায়ের ক্যান্সার ধরা পড়ল। চিকিৎসার জন্য বছরখানেকের মধ্যে ভিটেবাড়ি সহ সঞ্চিত সব কিছু বিক্রি করেও শেষ পর্যন্ত মাকে ফেরাতে পারলাম না। বাবা মানসিক দিক থেকে ভেঙে পড়ে। যারা মায়ের চিকিৎসার সময় কিছু টাকা ধার দিয়েছিল, এবারে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ডে নাইট ডিউটি শুরু করে। রাতটুকু বাড়ি ফেরার চেষ্টা করে। আবার সকালে দুজনে কিছু রান্নাবান্না করি। বাবা সারাদিনের জন্য খাবার নিয়ে চলে যায়। বেশিরভাগ সময় আমার একাকিত্বে কাটে। মা থাকতে বুঝিনি। মা চলে যাওয়ার পর বুঝেছি একজন মা কতটা জুড়ে থাকে সংসারে। আমরা বুঝেছিলাম দারিদ্রতার জন্য অনেকেই সেই সময় পাশ থেকে সরে যেতে চাইছে। 11-এর ফাইনাল পরীক্ষার শেষের দিন সন্ধ্যাবেলায় ফোন এলো বাবার ফোন নাম্বার থেকে। একজন পুলিশ ফোন ধরে বলল, আপনি শ্রীমা বলছেন? আমি অবাক হলাম। এই নামে তো একমাত্র বাবা ডাকে। হ্যাঁ বলতেই আবার বলল, এই ফোন নাম্বারটা যার, তার বাস অ্যাক্সিডেন্ট করেছে। এই নাম্বারটা ডায়াল কলের ওপরে ছিল, তাই আমরা ফোন করছি। আমি মেয়ে জেনে বলল, তাড়াতাড়ি মেডিকেল হাসপাতালে চলে আসুন, অবস্থা খুবই খারাপ। মাসির সাথে যোগাযোগ করে পৌঁছে গেলাম হাসপাতালে। গিয়ে দেখি বাবাকে ভেন্টিলেশনে দিয়েছে। ভালোভাবে দেখতেও পেলাম না। কোনো কিছু না বলেই চলে গেল বাবা। অথই সমুদ্রে পড়লাম আমি। আত্মীয়দের আলোচনা থেকে বুঝলাম মামা, মাসি, পিসিরা সবাই আমার দায়িত্ব নিতে ভয় পাচ্ছে। সবারই একটাই কথা, বয়স্তা মেয়ে, কখন কি হবে। এর মধ্যে বাড়িওয়ালা কাকিমা বলল ওনার ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে। সবাই যেন হাতে সোনার ডিম পেল। কিন্তু আমি বেঁকে বসলাম, কারণ ওনার ভাই এ বাড়িতে জামাইবাবুর মুদি দোকানে কাজ করে। বিয়ের 6 মাসের মধ্যেই বউ বাপের বাড়ি চলে যায়। ওদের মধ্যে মেয়েটা খারাপ ছিল। সত্যিটা কি তা কেউ জানে না। আমার অমতে সকলে ঘোষা হলো। কয়েকজন আবার একটু চোটপাট দেখিয়ে বলল, তুই যখন ভালো মন্দ আমাদের থেকেও ভালো বুঝতে শিখেছিস, তবে তুই বুঝে নে কী করবি। সবাই যেন মিটিং ছেড়ে পালাতে পারলেই বাঁচে। যখন নিজেদের মতামত জানিয়ে একে একে চলে গেল সকলে, সেই রাতটা মাসি আমার সাথে থেকে যায়। পরের দিন সকালে বলল, জিনিসপত্র গুছিয়ে নিয়ে চল আমার সাথে। চলে তো এলাম। মেসো দাদা মাসির সাথে অশান্তি শুরু করলো। কেন আগ বাড়িয়ে আমার দায়িত্ব নিল। দেখলাম এ সংসারে মাসির অধিকারটা খুব কম। এতদিন 2-1 দিন ঘুরতে এসেছি, তাই বুঝতে পারিনি। প্রতিদিন ঝুট ঝামেলা লেগেই আছে। মাসি আমাকেও ছেড়ে দিতে পারছে না, তাই মুখ বুজে সব সহ্য করছে। নিজেকে এত অসহায় বোধ করছি তা বলার নয়। একমাত্র ছোট বোন আমাকে জড়িয়ে থাকল। কয়েকদিনের মধ্যেই বুঝতে পারি আমার অসহায়তার সুযোগ নিয়ে ছোটবেলা থেকে ভাইফোঁটা দিয়ে আসা দাদার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। মাসিও বুঝতে পারে, সব সময় আমাকে চোখে চোখে রাখে। ঘৃণা করতে থাকে সম্পর্কগুলোর ওপর। ছোট থেকে চারপাশের এই সব কাছের মানুষগুলোকে নিজের ভেবে ভালোবেসেছি, সম্মান করেছি। ছি! আমার দুঃসময় আমাকে বুঝিয়ে দিল সম্পর্কগুলো কত ঠুনকো। সামনেই উচ্চ মাধ্যমিক, পড়াশোনায় মন বসাতে পারছি না। একদিন মাসি বলল, শ্রী, এখানে তোর পড়াশুনো হবে না রে, তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এ পরিবেশে থাকলে। অমিত, মানে মাসির ছেলে, একটা সোশ্যাল অর্গানাইজেশনের খবর দিয়েছে, চল একবার খবর নিয়ে আসি। দুজনে গিয়ে কর্ণধারের সাথে কথা বলে এলাম। মহিলাকে যথেষ্ট শিক্ষিত ও মার্জিত বলেই মনে হলো। উনি সব শুনে বলেছিলেন, পড়াশুনোয় এখানে কোনো অসুবিধা হবে না, তবে পড়াশোনার খরচ নিজেদেরই টানতে হবে। মাসি রাজি হয়। পড়াশোনার খরচ বলতে 2 টিউশনির টাকা, ইংরেজি আর অ্যাকাউন্টেন্সি।
তবে আমার বিপদে স্কুলের স্যারেরা আমার পাশে দাঁড়িয়েছিল। প্রয়োজনীয় বই পেতাম ও স্কুলের স্যারদের কাছেই পড়তাম। তাই বাবা মারা যাবার পর স্যারেরাও টিউশনির টাকা নিতেন না। মাসির বাড়ি ছেড়ে চলে এলাম। আস্তে আস্তে পড়াশোনায় মন দিতে শুরু করেছি। প্রথম দিকে এখানে থাকতে ইচ্ছে করতো না। একটু একটু করে মন বসানোর চেষ্টা করছি। এখানে অল্প কয়েকজন মেয়ে আছে, তবে সবাই ভীষণ চুপচাপ, কথা বলতেই যেন এদের কষ্ট। একটাই ভরসা, কর্ণধার ম্যাডাম। বেশ ডাকখোঁজ করেন, বিকেলবেলায় সময় থাকলে গল্পও করেন। তবে কথা বলতে আসার সময় ম্যাডাম বলেছিলেন, প্রথমে এলে সব মেয়েদের এখানে কিছুদিন থেকে হোমের নিয়ম কানুন বুঝে নিয়ে অভ্যস্ত হয়ে গেলে এদেরই বড় একটা হোম রয়েছে কিছুটা দূরেই, সেখানেই পাঠিয়ে দেওয়া হয়। তবে আমি যেহেতু পড়াশুনো চালিয়ে যেতে চাই, তাই আমাকে এখানকার শান্ত পরিবেশেই রাখা হবে। এখানে নিশীথ নামে একটা ছেলে আসতো। ম্যাডামের কাছে শুনেছিলাম ও যে কোম্পানিতে চাকরি করে সেখানকার বস এই অর্গানাইজেশনে মাসে মাসে অনেক টাকা ডোনেশন দেন। এছাড়াও মাঝে মাঝে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাঠায় ওর হাত দিয়ে। এই সব বড় মনের মানুষদের ডোনেশনেই নাকি হোমের খরচ চলে। তবে এটা ঠিক, মাসে মাসে টাকা কিন্তু চায়নি। ম্যাডাম বলল, নিশীথ ছেলেটা নাকি খুব ভালো স্বভাবের, গরিব দুঃখী অসহায় মানুষদের ব্যক্তিগতভাবে ও নিজেও খুব সাহায্য করে। শুনে ভালো লাগলো। পড়াশুনো শুরু করেছি, তবে ততটা মন বসাতে পারছি না। এখানে একা ঘরের নিস্তব্ধতা যেন আমাকে গিলে খেতে চায়। অনেক সময়ই ছুটে আসি ম্যাডামের কাছে। ম্যাডামের সান্ত্বনামূলক কথাবার্তা আমার খুব ভালো লাগতো। ম্যাডাম মাঝে মধ্যেই বলে, নিশীথ আমার প্রতি খুব সহানুভূতিশীল, তোমার কোনো কিছু দরকার হলে ওকে জানাতে পারো। তারপর ম্যাডামই একদিন আলাপ করিয়ে দেয় নিশীথের সাথে। ম্যাডামের কাছে ওর সুনাম শুনতে শুনতে একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তারপর গল্প করে মনে হলো সত্যি ছেলেটা খুব ভালো। এরপর নিশীথ এলেই ম্যাডাম আমাকে ডেকে পাঠাতো। দুজনে বেশ কিছুটা গল্প করে সময় কাটাতাম। আস্তে আস্তে এমন হয়েছিল যে আমি যেন নিশীথের আসার অপেক্ষায় থাকতাম। ওর সাথে গল্প করে শান্তি পেতাম। ওর পরিবারের সকলের গল্প করত খুব। ওর পরিবারের গল্প শুনতে আমার খুব ভালো লাগতো। ওর মুখে শুনতে শুনতে ওর পরিবারকে নিজের বলে মনে হতে শুরু করেছে। আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ও আমাকে টিউশন পড়াতে নিয়ে যায়, আবার হোমে ফিরিয়ে দিয়ে যায়। আমাদের সম্পর্কের কথা জেনে দেখলাম ম্যাডামও খুব খুশি। মাঝে মধ্যেই ঘুরতে যেতে পারমিশন দিত। আবার সাথে বলতো, দেখো কেউ যেন এসব না জানে, তবে ওনাকে অন্য পার্টনারদের কাছে কথা শুনতে হবে। আমিও তখন স্বপ্নের জগতে ভাসছি, তাই মাসিকেও কিছু বলতাম না। কিছুদিন পর নিশীথ বলল, এখানে বেশি দিন আর তোমাকে রাখবো না। উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলেই দুজনে বিয়ে করে নেব। আমার মা পড়াশুনো খুব ভালোবাসে, ওখানেই পড়াশুনো চালিয়ে যেতে পারবে। আমার যেন আর তর সইছিল না কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। এর মধ্যেই একদিন মাসির সাথে নিশীথের আলাপ করালাম। মাসিরও পছন্দ হয়েছে নিশীথের ব্যবহার। পরীক্ষা শেষ হতেই ওকে বলি, চলো বিয়ে করি। আমার বয়স 18 বছর হয়ে গেছে। ও বলে, ঠিক আছে, বাড়িতে বলবো। আমার সবথেকে বেশি আশা ওদের বাড়িতে লোকজন আছে, আমার দীর্ঘদিনের একাকিত্ব ঘুচবে। কয়েকদিন পর নিশীথ আমাকে বলল, তুমি অনাথ হোমে থাকো বলে বাড়ির কেউই আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আমার মাথা ঘুরতে লাগলো। আমি তো মনে মনে অনেক দূর এগিয়ে গেছি। আমার মন খারাপ হয়েছে দেখে নিশীথ বলল, মন খারাপ করো না, আমরা কাউকে না জানিয়ে দুজনে বিয়ে করে নিই। বাড়ির ছোট ছেলে, ফেলতে তো আর পারবে না। 2-4 দিন পর ঠিকই বাড়িতে ডেকে নেবে। তারপর তুমি তোমার ব্যবহারে সকলের মন জয় করে নিও। ও হেসে বলল, কি পারবে না? আমি একটু স্বস্তির হাসি হেসে পারবো বলে ঘাড় নাড়লাম। ঠিক হলো, আগামীকাল কোথাও কাউকে কিছু না জানিয়ে পালিয়ে বিয়ে করব। সেই মতো বিকেল বিকেল বেরিয়ে পড়লাম নতুন জীবনের উদ্দেশ্যে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে নিশীথ বলল, আজ তো কোথাও রাতে যাওয়া যাবে না, চলো আজ একটা মেয়েদের হস্টেলে থাকো, আগামীকাল আমরা বিয়ে করে ভাড়া বাড়িতে যাব। সব ঠিক করাই আছে, কোনো চিন্তা নেই। প্রথমে ঢুকেই লেডিস হোস্টেলটা আমার একদমই ভালো লাগছিল না। মদ্দা মদ্দা দেখতে একজন মহিলার তত্ত্বাবধানে রেখে গেল। শুধু বলল, এক রাতের তো ব্যাপার, কাল সকালে আমি চলে আসব। সেই তো এলোই না, ফোনও ধরল না।
পরের দিন দুপুর হয়ে গেল, একই অবস্থা। আমি যখন কান্নাকাটি করে অস্থির হয়ে উঠেছি, তখন আমাকে যে খাবার দিতে এসেছিল সেই মেয়েটা বলল, নিশিত আর কখনোই আসবে না, ও আমাকে পতিতা পল্লীতে বিক্রি করে গেছে, ওটাই নাকি ওর ব্যবসা। খাওয়া দাওয়া বন্ধ করলাম, তাতেও শান্তি নেই। শুরু হলো জোড়াজুড়ি। 3 দিনের দিন আমাকে জোর করে সাজিয়ে সামনের দিকে আনা হলো। দেখলাম অনেক মেয়েরা সেজে গুজে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার চেঁচামেচি করে গলা ফাটালাম, তবু কেউ এলো না সান্ত্বনা দিতে। একজন দূরে দাঁড়িয়ে আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর, তোর জন্য আমাদের ব্যবসা লাটে উঠবে। আর একজন বলল, প্রথম প্রথম ওরকম হয়, এরপর সব ঠিক হয়ে যাবে। একজন বাবুর আমাকে খুব পছন্দ হলো। শুনলাম আমি নতুন বলে আমার রেট সব থেকে বেশি। আমি ঘরে ঢুকবো না বলে জোড়াজুড়ি করছি। আমাকে মাসি দরজার সামনেই ঠাস ঠাস করে চড়চাপড় মারতে মারতে বলল, তোমার জন্য এত 1000 টাকা খরচ করেছি, শুধু তোমাকে খাওয়াতে পড়াতে পুষবো বলে? সাথে সন্ডা টাইপের 2 জন লোক আমাকে ঠেলে ঘরে ঢুকিয়ে দিল। মাসি এসে হাসতে হাসতে বলল, বাবু একদম নতুন আমদানি। আপনারা তো জানেন, নতুন পাখিকে বশ মানাতে সময় লাগলেও মজা ও আনন্দ অনেক বেশি। বাবু একটু রেগে মাসিকে বলল, সব জানি, তুমি দরজা বন্ধ করে বেরিয়ে যাও, টাকা খরচ করে বেশি জ্ঞান শুনতে ভালো লাগে না। মাসি আচ্ছা আচ্ছা বাবু বলতে বলতে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি দরজা পেটাতে পেটাতে দরজা খোলো বলেই চলেছি। বাবু ফোন ঘাঁটতে ঘাঁটতে মুখ না তুলেই বলল, খুলবে না, এতগুলো টাকা কি এমনি নিয়েছে? কান্না তো আমার শেষ হচ্ছে না। বাবু ফোন ঘেঁটেই চলেছে মাথা নিচু করে। একটু পরে আমাকে না দেখেই বলল, কোথা থেকে কিভাবে এলে এখানে? কি বলবো বুঝতে পারছি না। আবার বলল, চুপ করে থেকে লাভ নেই, তোমার কান্না এখানে কেউ শুনবে না। আমি ওনার পা দুটো জড়িয়ে ধরে বললাম, আমাকে ছেড়ে দিন, আমি ভালো ঘরের মেয়ে। উনি একটু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, এখানে সকলেই ভালো ঘর থেকেই আসে, তবে কেউ আসে স্বাদে আর কেউ আসে তোমার মতো বাধ্য হয়ে। এরপর অনেকটা সময় কেটে গেল। আমি দরজায় হেলান দিয়ে গুটিসুটি মেরে বসে আছি, আর বাবু আরাম করে শুয়ে ফোনে কী সব যেন দেখে চলেছে। শুনলাম দরজার টোকা পড়ল, বাবু বাড়ি যাবেন তো? বাবু বলল, শোনো, একবার যখন এখানে এসে পড়েছ, নিস্তার পাওয়ার উপায় নেই। বিশাল বড় সার্কেল এদের পেছনে অনেক নেতা মন্ত্রীদের হাত আছে, তাই অযথা পালাতে যেও না, তাতে আরও বিপদ বাড়বে। আমি আগামীকালও আসব, তোমার কোনো অসম্মান হবে না। এই 500 টাকা রাখো, ওরা জানতে চাইলে 500 টাকা দেখিয়ে বলো বাবু খুশি হয়ে দিয়েছে, তবে ওদের টাকাটা দেবে না। আর চুলগুলো একটু এলোমেলো করে নাও। আমি অবাক চোখে তাকিয়ে আছি দেখে বলল, এখানে আমি পুরনো পাপী। দরজা খুলতেই মাসি জানতে চাইল অবাধ্যতা আমি করেছি কিনা। বাবু নেশার ঘোরে ঢং করে বলল, মাসি তুমি তো আমাকে চেনো, এইসব বসে আনতে সময় লাগে নাকি? টাকাতে সব কেনা যায়। আর এই কালকের অ্যাডভান্স। পরের দিন আমি সেজে গুজে বাবুর জন্য অপেক্ষা করছি দেখে মাসি অবাক হয়েছে বুঝলাম। তারপর আমার মাথায় স্নেহের হাত রেখে বলল, এই তো লক্ষ্মী মেয়ে, সুন্দর দেখতে লাগছে। বাবু এলো। আজ আমাকে দেখে হেসে বলল, ভরসা করেছ তবে? আজ বাবুকে আমার জীবনের সব কাহিনী বললাম। বাবু বলল, সেও একজনকে ভালোবেসেই বিয়ে করেছিল, তবে সেই সময় হঠাৎ ব্যবসা ডাউন হলে ব্যবসাটা দাঁড় করানোর জন্য বেশি ব্যস্ত থাকায় সেই সুযোগে তারই বড়লোক বন্ধুর সাথে বাবুর বউ পালিয়ে যায় বছর 2 মধ্যে। সেই থেকে বাবু মেয়েদের টাকার বিনিময়ে নগ্ন হতে দেখে খুশি হন। হেসে বাবু বলল, তুমি আর আমি দুজনেই ভালোবেসে ঠকেছি, আর এখানেই নরকে এসে পৌঁছেছি। তারপর প্রতিদিন বাবু আসে আর গল্প করে চলে যায়। একদিন সাহস করে বললাম, আমাকে এই নরক থেকে মুক্তি দিতে পারেন? বাবু বলল, এরা তোমাকে সহজে ছেড়ে দেবে ভাবছ? আর তোমার তো থাকার জায়গা নেই, যাবে কোথায়? এমন জায়গা থেকে ফিরছ শুনলে মাসিও ঘরে তুলবে না। বললাম,
আপনার বাড়ির কাজের লোক হয়ে থাকব। অবাক চোখে তাকিয়ে রইল বাবু কিছুক্ষণ। তারপর একটু গম্ভীর মুখে বলল, পারবে সমাজের সাথে লড়াই করতে? জোর দিয়েই বললাম, পারব। বাবু জানালো, তবে কয়েকদিন অপেক্ষা করো এভাবে, দেখি কোনো উপায় বের করতে পারি কি না। এর কয়েকদিন পর বাবু মাসিকে আরও বেশি টাকা অফার দিয়ে বাইরে ঘুরতে যাওয়ার পারমিশন নিল। প্রথমে রাজি না হলেও অতগুলো টাকার লোভও ছাড়তে পারিনি। অনেক দিন পর খোলা আকাশের নিচে এসে কী যে ভালো লাগছিল। খেয়ে ঘুরে আবার যথাযথ জায়গায় ফেরত দিয়ে গেল। ফিরতেই মাসি খুঁটিয়ে খুঁটিয়ে সব জানতে চাইল। বাবুর শেখানো কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলে দিলাম। এভাবে কয়েকদিন পর একদিন আমাকে ফিরিয়ে দেওয়ার সময় পরের দিনের অ্যাডভান্স দেওয়ার করতেই মাসি বলল, বাবু, একজনকে কেন, আরও সকলকে সুযোগ দিন না আপনাকে সেবা করার। বাবু হেসে বলল, বাকি মালগুলো তো বাজারই, 5 জনের বাছা মাল, আর ও তো এখন আমার এক হাতেই রয়েছে, তাই মজাটা বেশি পাই। আমরা বুঝতে পারলাম মাসি বেশ সন্দেহ করছে। কয়েকদিন আবার চলার পর একদিন মাসি আমাদের পেছনে একজনকে পাঠালো। বাবু যেন কিভাবে বুঝতে পারে সেটা। আমাকে সোজা একটা হোটেলে নিয়ে এলো। আমি এখানে কেন জিজ্ঞাসা করায় বাবু বলল, টিকটিকি লেগেছে পেছনে, লাট্টুর দড়িটা এবার তাড়াতাড়ি গোটাতে হবে। বন্ধ হলো খোলা আকাশের নিচেই ঘোরা। ফেরার পর মাসি পরের দিনের অ্যাডভান্স নিতে চাইল না, বলল ওর শরীর খারাপ। বাবু আমাকে ডেকে জিজ্ঞাসা করে বলল, অনেকটা রাত আমার সাথে ছিলে, শরীর খারাপ বললে না তো, কি হয়েছে তোমার? আমি কিছুই তো হয়নি বলতেই বাবু হেসে মাসিকে বলল, ভয় পাচ্ছ কেন, নিয়ে পালাবো না। তোমাদের মতো এই পল্লীর মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করা যায়, বাড়িতে বা সমাজে নেওয়া যায় না। মাসি যেন একটু স্বস্তি পেল। এর 4 দিন পর সোজা আমাকে থানায় নিয়ে গেল। নিশীথের নামে ডায়েরি করলাম। বাবু বড় সাহেবের কাছে আমাকে উদ্ধার করার জন্য সাহায্য করার অনুরোধ করলেন। আমরা অভিনয় চালিয়ে গেলাম। মাসি আবার একদিন বলল, বাবু, হোটেল আর এখানে তফাৎ কোথায়? বাবু বলল, হোটেলে তোমাদের মতন চামচাদের কান পাতার ঝামেলা নেই। রঙিন আলো, মদের ফোয়ারা, মজাই আলাদা। তোমার তো অসুবিধা হওয়ার কথা নয়, অনেক বেশি টাকা পাচ্ছ। ঠিক আছে, রইল তোমার মেয়ে, কাল থেকে আসবো না। তবে এত টাকা মাসি হাতছাড়া করবে না বলেই বাবুকে তেল দিতে লাগলো। এদিকে মাসি অন্য সব মেয়েদের বলে, তোরা নতুন মেয়েটাকে দেখে শেখ, বাবুকে হাতের মুঠোয় রেখেছে, তোদের থেকে অনেক বেশি টাকা আমার হাতে তুলে দিচ্ছে। এখানকার প্রায় সব মেয়েরাই আমাকে হিংসার চোখে দেখে। এই ঘটনার পর বাবু 2 দিন এলো না, আমাকে জানিয়েই ছিল আসবে না। মাসি আমাকে ডেকে বলল, বাবু তো আগে রোজ আসতো না, আমি আসার পর রোজ সন্ধ্যাবেলায় আসছে, আমি যেন বাবুকে হাতছাড়া না করি। 3 দিনের দিন বাবু এলো, তবে সাথে পুলিশ নিয়ে। শুনলাম নিশীথ পুলিশের জালে ধরা পড়েছে। আমাকে শনাক্ত করতে যেতে হবে ওটা নিশীথ কিনা। পুলিশের হুমকিতে মাসি নিঃস্বার্থে আমাকে ছেড়ে দিতে বাধ্য হলো। বাবুর বাড়িতেই উঠলাম। ওখান থেকেই কোর্টের কাজগুলো করছিলাম বাবুর সাথে। বাবুর বাবা মা আমাকে কাকাবাবু ও কাকিমা বলে ডাকতে বলেছে। ভীষণ ভালো মানুষ ওনারা। নিশীথ ও হোমের মাসির সাজা হলো। প্রচণ্ড শান্তি পেলাম মনে। এই সব কিছু বাবু মানুষটার জন্যই সম্ভব হলো। এতদিন বাবুর সাথে থাকতে থাকতে ওনার সততা ও নিষ্ঠার জন্য ভীষণ ভালোবেসে ফেলেছিলাম, লজ্জায় বলতে পারিনি। এর কয়েকদিন পর বিকেলে চায়ের টেবিলে কাকিমা বাবুকে উদ্দেশ্য করে বলল, কিছু ভাবতে হবে এবার স্ত্রীকে নিয়ে। বাবু গম্ভীর হয়ে বলল, কি ভাববো, বেশ তো আছে এখানে। কি তোমার কিছু অসুবিধা হচ্ছে এখানে? আমি মাথা নেড়ে বললাম, না। কাকিমা বলল, বেশ আছে মানে? কোন পরিচয়ে থাকবে? পাড়ার লোকজন কি বলবে? বাবু বলল, ও তো বাড়ির কাজের লোক হয়ে থাকতে চেয়েছিল, পাড়ার লোকে তাই বলবে। কাকাবাবু বলল, তোরা রাজি থাকলে রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থা করছি। বাবু বলে উঠল, খেপেছ নাকি? ও কত বয়সে ছোট আমার থেকে, আর ও কী ভাববে আমি ওকে মুক্তি দিয়েছি বিয়ে করার জন্য? আমি সাথে সাথে বললাম, আমি রাজি। সবাই খুশি হলো। কাকিমা একটু মজা করে বলল, কি নির্লজ্জ মেয়ে দেখেছ, গুরুজনদের সামনেই বলছে আমি রাজি। আমি লজ্জা পেয়ে গেলেও সবাই হেসে উঠল।
কাকিমা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, বিবি যখন রাজি, মিয়া রাজি না হলেও চলবে। আমার ঘরের লক্ষ্মী হয়ে থাকিস সারা জীবন। তবে একটা শর্ত আছে, আমার ছেলেকে বাড়িতে আমরা ছোট থেকেই বাবু বলেই ডাকি। তুই ওই নামে ডাকবি না, ওই ডাকটা একান্ত আমাদের বুড়ো বুড়ির। তুই হয় স্বপ্ন, না হলে দীপ বলে ডাকবি। আমি মাথা নেড়ে বললাম, দীপ বলে ডাকবো? মনে মনে বললাম, ওই দ্বীপের শিখার আলোর তেজেই তো আমি আজ আলোকিত হয়েছি। রেজিস্ট্রি ম্যারেজ হলো আমাদের। নিঃশব্দ বাসর রাতে স্বপ্নদীপ আমার হাতটা ধরে বলল, আমাকে তুমি সারা জীবন আগলে রেখো। আমি আর দুঃখ ভুলতে ওই পল্লীতে যেতে চাই না। আমি বললাম, তুমি আমার ভগবান। তোমাকে ভালোবেসে তোমার সব দুঃখ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। দীপ আমার হাতটা চেপে ধরে বলল, আমিও। বড়দের আশীর্বাদ নিয়ে আবার নতুন জীবন শুরু করেছি। দূর থেকে তোমরাও আশীর্বাদ করো।